আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আলোচনা করব ক্লাস 10-এর পর্ষদের টেস্ট পেপার থেকে জয়পুর হাই স্কুল যেটা রয়েছে হিস্ট্রি থেকে পেজ নম্বর 154 যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো রয়েছে তার অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। আর এর আগের ভিডিওগুলোতেই কিন্তু আমি তোমাদের পর্ষদের টেস্ট পেপার থেকে 144 নম্বর পেজ পর্যন্ত করিয়েছি। যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। ওই কোশ্চেনগুলো তোমাদের অবশ্যই খুবই হেল্প করবে, কারণ ফাইনালে এগুলোই তো সম্ভাব্য কোশ্চেন আর এইগুলো থেকেই কিন্তু থাকবে। তোমাদের থাকবে মোট 16টা থাকবে, তার মধ্যে করতে হবে 11টা। চলো শুরু করা যাক। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করো, আর পারলে কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে, কারণ এই কোশ্চেন সেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সেট। তো অবশ্যই খাতায় নোট ডাউন করবে, কারণ নোট ডাউন করে রাখলে তোমাদেরই পড়তে সুবিধা হবে। আর আগের ভিডিওতে যে কোশ্চেনগুলো দিয়েছি অবশ্যই তোমরা তৈরি করে নিয়েছো, এবং লাস্ট মিনিট সাজেশন যেটা ছিল সেটাও আশা করি সবাই দেখে নিয়েছো। চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন বলছে নারী ইতিহাস চর্চার উদ্দেশ্য কী। এই কোশ্চেনটা কিন্তু বারবার রিপিট হচ্ছে। দেখো, ভূমিকা প্রচলিত ইতিহাসে নারীর ভূমিকা বা অধিকারের যথাযথ মূল্যায়নের প্রয়োজনে নারীর গুরুত্বকে তুলে ধরার ইতিহাস চর্চাই হলো কিন্তু নারী ইতিহাস। উদ্দেশ্য কী ছিল না, নারী ইতিহাসের বিভিন্ন উদ্দেশ্যগুলি হলো 1 নম্বর হচ্ছে পুরুষ কেন্দ্রিক ইতিহাস সংশোধন। সভ্যতার ইতিহাসে পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি যুদ্ধ, প্রশাসন, রাজনীতি, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিতে পুরুষদের ভূমিকাকে বা অবদানকে বেশি করে চিহ্নিত করেছে, আর নারীরা উপেক্ষিত হয়েছে। তাই উপেক্ষিত নারীদের ইতিহাস উদ্ধারের কাজ হলো এই ইতিহাসের বৈশিষ্ট্য। 2 নম্বর কি না, অধিকার ও সমতা প্রতিষ্ঠা। এই ইতিহাস চর্চার অন্যতম বৈশিষ্ট্য হলো নারীর অধিকার এবং না পুরুষ পুরুষ সমানাধিকার প্রতিষ্ঠা। নারীর অধিকার এবং পুরুষ সমানাধিকার কিন্তু প্রতিষ্ঠা। নারী অধিপ্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম লেখালেখি করেন ইংল্যান্ডের মেরি ওস্টনক্র্যাফট এবং পরবর্তীকালে ফ্রান্সের সিমন দা বুভয়ার। 2 নম্বর কোশ্চেন কি বলছে, সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্য লেখো। এই কোশ্চেনটাও বারবার রিপিট হচ্ছে। সাময়িকপত্র ও সংবাদপত্র আধুনিক ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। সমসাময়িক সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের প্রতিচ্ছবি তুলে ধরার পাশাপাশি দৈনন্দিন বা সাপ্তাহিক ঘটনাবলীর নির্ভরযোগ্য তথ্য সরবরাহের ক্ষেত্রে সাময়িকপত্র ও সংবাদপত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। আধুনিক ভারত সম্পর্কে সমসাময়িক পত্র ও সংবাদপত্র গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করলেও উভয়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন পার্থক্যগুলি দেখে নেওয়া যাক। 1 নম্বর পার্থক্য বলছে প্রকাশনার সময়কাল। সাময়িকপত্র প্রকাশনার একটি নির্দিষ্ট সময় থাকে, এটি কখনো সাপ্তাহিক বা কখনো মাসিক প্রকাশিত হয়। যেহেতু সংবাদপত্র দৈনন্দিন জীবনের ঘটনাবলী তুলে ধরে, তাই এটি কিন্তু প্রতিদিন প্রকাশিত হয়। তাহলে এখান থেকে কী জানলাম, যে সাময়িকপত্র যেটা সেটা কিন্তু সাপ্তাহিক হতে পারে অথবা মাসিক হতে পারে, কিন্তু দৈনন্দিন জীবনের ঘটনাবলী তুলে ধরে কি সংবাদপত্র। 2 নম্বর বিষয়গত পার্থক্য। সংবাদপত্রগুলি থেকে আমরা দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা, সমাজের বিভিন্ন দিকের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা পাই। সেখানে প্রতিটি বিষয়েরই গুরুত্বপূর্ণ থাকে, কিন্তু নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে সাময়িকপত্র কিন্তু প্রকাশিত হয়। এই দুটো পয়েন্ট দিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে 2 নম্বরে। 3 নম্বর কোশ্চেন কী বলছে, ইয়ং বেঙ্গল আন্দোলন বলতে কী বোঝো না, 19 শতকের প্রথম দিকে অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্ব ও পাশ্চাত্য দার্শনিকদের যুক্তিবাদের প্রভাবে একদল যুব সমাজকে নিয়ে যে প্রগতিশীল দল গড়ে উঠেছিল, তাই নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে কিন্তু পরিচিত। এদের দ্বারা পরিচালিত আন্দোলনই নব্যবঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গল মুভমেন্ট নামে কিন্তু পরিচিত। 5 নম্বর কোশ্চেন দেখবে, এই কোশ্চেনটা আগের সেটেও পেয়েছি। কেনারাম এবং বেচারাম কি। বহিরাগত ব্যবসায়ীরা যখন সাঁওতালদের কাছে কৃষিপণ্য কিনত, তখন বেশি ওজনের বাটখারা ব্যবহার করত। এই বাটখারা কেনারাম নামে পরিচিত ছিল। আবার ব্যবসায়ীরা যখন সাঁওতালদের কাছে লবণ, চিনি প্রভৃতি ভোগ্য পণ্য বিক্রয় করত, তখন কম ওজনের বাটখারা ব্যবহার করত। আর এই ধরনের কম ওজনের বাটখারাকে বলা হতো বেচারাম। আর এই কেনারাম ও বেচারাম যে প্রথা, এটা কিন্তু প্রচলিত ছিল সাঁওতাল এলাকায়। 6 নম্বর কোশ্চেনটা দেখে নেওয়া যাক। ফরাজি আন্দোলন ব্যর্থ হয় কেন। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। না, হাজী শরীয়তুল্লাহ ও তার পুত্র দুদু মিয়া পরিচালিত ফরাজি আন্দোলন পরবর্তীকালে নোয়া মিয়ার আমলে জনপ্রিয়তা হারিয়ে নিছক একটি ধর্মীয় আন্দোলনে পরিণত হয়, এবং শেষ পর্যন্ত ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে এই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়। ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে যোগ্য নেতৃত্বের অভাব। শরীয়তুল্লাহ ও দুদু মিয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলনের নেতৃত্ব প্রদান করার মতো যোগ্য নেতৃত্বের কিন্তু অভাব ফরাজি আন্দোলনের ব্যর্থতার প্রধান কারণ ছিল। আর 2 নম্বর কারণ কি না, ধর্মীয় সংকীর্ণতা কি না, দুদু মিয়ার মৃত্যুর পর
তার পুত্র নোয়া মিয়া জমিদার ও ইংরেজদের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামের পথ থেকে সরে এসে ধর্মীয় সংগ্রামে মনোনিবেশ করে। ফলে এই আন্দোলনের জনপ্রিয়তা নষ্ট হয় এবং নিছক ধর্মীয় বৃত্তের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। 3 নম্বর কি, এই দুটো পয়েন্ট দিলেই হবে, 3টে দিয়ে রেখেছি কারণ 4 নম্বর কোশ্চেন হিসেবে কিন্তু এটি আসতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। দুদু মিয়ার মৃত্যুর পর এই আন্দোলন ব্রিটিশ শাসন বিরোধী কর্মসূচি থেকে বিচ্ছিন্ন হয়ে দুর্বল হয়ে পড়ে। 7 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটা তো একাধিক সেটে দেখা যাচ্ছে। মধুসূদন গুপ্ত কী জন্য বিখ্যাত? পণ্ডিত মধুসূদন গুপ্ত ছিলেন একজন বাঙালি ব্রাহ্মণ, অনুবাদক এবং আয়ুর্বেদিক চিকিৎসক। বিখ্যাত হওয়ার কারণ কী ছিল? তিনি পাশ্চাত্য চিকিৎসায়ও প্রশিক্ষিত ছিলেন এবং 1836 সালে কলকাতার মেডিকেল কলেজ ভারতের প্রথম মানব ব্যবচ্ছেদ করার কৃতিত্ব অর্জন করেন তিনি। সুশ্রুতের প্রায় 3000 বছর পরে তিনি পুনরায় সব ব্যবচ্ছেদে এগিয়ে আসেন। 19 শতকের বাংলায় তিনিই প্রথম বাঙালি সব ব্যবচ্ছেদকারী ডাক্তার, যার হাত দিয়ে এক নতুন যুগের সূচনা হয়েছিল ভারতীয় চিকিৎসা বিজ্ঞানে। 8 নম্বর কোশ্চেন, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? না, অনেক সংবাদপত্র সাময়িকীতে সম্পাদকীয় পর্যায়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়। ব্যক্তির বৈশিষ্ট্যাবলী, বিশেষত রাজনীতিবিদের ভাবমূর্তিকে বিচিত্র ভঙ্গিমায় ব্যঙ্গাত্মক ও অতিরঞ্জিত করে তুলে ধরা হয় এই ব্যঙ্গচিত্রের মাধ্যমে। ব্যঙ্গচিত্রের সাথে শব্দ বা বাক্য থাকতে পারে, কখনো বা শুধুই চিত্র হিসাবে কিন্তু প্রকাশিত হতে পারে। 9 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটা একাধিক সেটে দেখা যাচ্ছে। সভা সমিতির যুগ বলতে কী বোঝায়? না, 19 শতক ভারতের সাহিত্য, সংস্কৃতি, রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করে। সভা সমিতি সমূহ বিভিন্ন প্রেসিডেন্সি শহরে এই সময় বহু সভা সমিতি গড়ে ওঠে। কলকাতায় কী কী সভা সমিতি গড়ে ওঠে দেখে নেওয়া যাক। না, বঙ্গ হিতকারী সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান লীগ, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রভৃতি কিন্তু সমিতি গড়ে উঠেছিল এই সময়। বোম্বাই কি না, বোম্বাই শহরে বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন, জাতীয় কংগ্রেস ইত্যাদি ছিল কিন্তু উল্লেখযোগ্য। মাদ্রাজে ওই সময় কিছু সভা গড়ে ওঠে। মাদ্রাজ মহাজন সভা ছিল বিশেষ উল্লেখযোগ্য। এইভাবে ভারতের বিভিন্ন প্রান্তে সভা সমিতি ও তার শাখা গড়ে ওঠার জন্য অনিল শীল কিন্তু এই 19 শতককে সভা সমিতির যুগ বলে কিন্তু আখ্যা দিয়েছেন। 10 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট। শ্রীরামপুর ত্রয়ীকারা? না, হুগলি জেলার শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন খ্রিস্ট ধর্ম প্রচার ও শিক্ষার বিস্তারে কাজ শুরু করে। শ্রীরামপুর ত্রয়ীকারা? এটা শ্রীরামপুর হবে। শ্রীরামপুর ত্রয়ী হলো উইলিয়াম কেরি, মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড, এই তিনজনকে একত্রে কিন্তু শ্রীরামপুর ত্রয়ী নামে কিন্তু উল্লেখ করা হয়। 11 নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক। অরণ্য আইন কি? না, 1865 খ্রিস্টাব্দে ও 1878 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে দুটি আইন পাস করে ভারতের অরণ্য সম্পদকে সরকারি সংরক্ষণের নিয়ন্ত্রণে আনেন এবং ঘোষণা করেন যে অরণ্যে ঘেরা যে কোনো ভূমি সরকারের সম্পত্তি। এই আইনকে কিন্তু ঔপনিবেশিক অরণ্য আইন বলে পরিচিত। 12 নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক। বিপ্লবী সমাজতন্ত্রী দল গঠনের উদ্দেশ্য কী ছিল? ভূমিকা দেখানো 20 শতকের দ্বিতীয় শতক থেকেই ভারতের কংগ্রেসের অভ্যন্তরে একটি বামপন্থী মনোভাবাপন্ন গোষ্ঠীর আত্মপ্রকাশ ঘটে, যার ফলশ্রুতিরূপে 1934 খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দলের কিন্তু আত্মপ্রকাশ ঘটে। উদ্দেশ্য কী ছিল এই দলের? এই দলের মুখ্য উদ্দেশ্য ছিল, 1 নম্বর উদ্দেশ্য স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামকে ভারতের প্রাথমিক সংগ্রামে পরিণত করা, আর 2 নম্বর হচ্ছে কংগ্রেস একটি নেতৃত্বদানকারী প্রাথমিক সংগঠন হয় সমাজতন্ত্রী হিসেবে ভারতীয় কংগ্রেসের মধ্য থেকে কাজ করা, আর 3 নম্বর কংগ্রেসের ভেতর থেকে বামপন্থী শক্তিকে সুদৃঢ় করা। 13 নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক। এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের পর্ষদের টেস্ট করা সেটাতে কিন্তু 4টে সেটে পেলাম এই কোশ্চেনটা। রশিদ আলী দিবসের এখানে দিয়েছে তাৎপর্য কী, সেখানে ছিল কি রশিদ আলী দিবস কেন পালন করা হয়। রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন। ব্রিটিশ সরকারের সামরিক আদালতে তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হয়। তার প্রতিবাদে 1946 খ্রিস্টাব্দের 11 থেকে 13ই ফেব্রুয়ারি কলকাতায় গণ আন্দোলন হয় এবং 12ই ফেব্রুয়ারি রশিদ আলী দিবস কিন্তু পালন করা হয়। এটাই ছিল এই রশিদ আলী দিবসের কিন্তু তাৎপর্য। 14 নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক। দলিত কাদের বলা হয়? অর্থ দেখে নাও। দলিত কথাটি এসছে দলন শব্দ থেকে, যার অর্থ কিন্তু দল বা দমিয়ে রাখা। দলিত কি না, সমাজের উচ্চবর্ণের মানুষ নিম্নবর্ণের যে মানুষদের দমিয়ে বা পদদলিত করে রাখে তাদের দলিত বলা হয়। ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন দলিতদের নেতা। মহাত্মা গান্ধী দলিতদের হরিজন বলতেন। বর্তমানে
প্রশাসনিক পরিভাষায় দলিত বলতে কিন্তু সাধারণভাবে তপশিলি জাতিকে বোঝায়। উদ্বাস্তু কারা? এই কোশ্চেনটা বারবার সেটা দেখা যাচ্ছে অনেকগুলো সেটি। উদ্বাস্তু কারা তোমাদের লাস্ট চ্যাপ্টার থেকে। উদ্বাস্তু উদ্বাস্তু সমস্যা কী ছিল এখানে দিয়েছে উদ্বাস্তু কারা। দেখে নাও 1946 খ্রিস্টাব্দে 16ই আগস্ট মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রামের পর সাম্প্রদায়িক দাঙ্গা ও উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয়। ভারত বিভাজনের সঙ্গে সঙ্গে যে সমস্যা নতুন রাষ্ট্র গঠনকারীদের সামনে বড় চ্যালেঞ্জের সৃষ্টি করেছিল তাই হলো কিন্তু উদ্বাস্তু সমস্যা। আর এই উদ্বাস্তু কারা না, এই উদ্বাস্তুর সময় পাকিস্তান থেকে যে সমস্ত মানুষ ভারতে চলে আসে এবং ভারতের স্থায়ী বাসিন্দা হওয়ার যোগ্যতা অর্জন করতে চায় তারাই কিন্তু ছিল উদ্বাস্তু। আর এই উদ্বাস্তু সমস্যার প্রকৃতি কী ছিল না, দেশভাগ, ভারতের জনসংখ্যা বৃদ্ধি, আশ্রয়দান, ত্রাণ ও পুনর্বাসন কিন্তু এর মূল ভিত্তি ছিল। চলো, এই সেটটি শেষ হলো। অবশ্যই মন দিয়ে ভালো করে পড়বে এবং খাতায় নোট ডাউন করে নেবে। আজকে এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক প্রদান করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এরকম ভিডিও পাওয়ার জন্য।